খোলা আকাশের নিচে উষ্ণ দেহটাকে আগলে বসে রুদ্র। ছোট্ট নরম দেহটি অবিরত কাঁপছে। দুজনের ক্রমাগত শ্বাস প্রশ্বাসের পরিবেশটা থমথমে পরিবেশে এই গুমোট ভাব পরিবর্তন করে সহসা হৈমির মাথায় হাত রাখল রুদ্র। বলল, ঠিক আছো? নিজের কণ্ঠ শুনে নিজেই বিব্রত হলো। অনুভব করলো এই মুহূর্তে তার গম্ভীর স্বরটায় একটু নম্র ভাব আনা প্রয়োজন। মেয়েটা এমনিতেই ভয় পেয়েছে। এমন পরিস্থিতিতে এমন শাসালো স্বর শুনলে আরও বেশি ভয় পাবে। তাই পুনরায় কণ্ঠে স্বাভাবিকতা আনার চেষ্টা করে বলল, ঠিক আছো? হলো না বোধ হয়। তার স্বাভাবিক কণ্ঠ মানেই তো রাশভারী, ভীষণ গম্ভীর। তার গলা দিয়ে নরম বুলি বের হওয়া কখনোই সম্ভব হয় না। তাই এমন রাশভারী কণ্ঠে আর কিছু বলার ইচ্ছেও করল না। হৈমিকে কৌশলে আগলে ধরে মাথা ঝুঁকালো, দৃষ্টি নিক্ষেপ করল হৈমির করুণ মুখশ্রীতে। সহসা চমকে উঠল হৈমি। শতবিধ শক্তি ফিরে পেল সে। নিজেকে রুদ্রর পক্ষপটে লেপটে থাকতে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ক্ষীণ স্বরে বলল, আমি ঠিক আছি, ছাড়ুন। রুদ্র তাকে ছাড়তে উদ্যত হলেও কি মনে করে যেন ছাড়ল না, বরং পূর্বের তুলনায় একটু বেশি গম্ভীরভাবে জড়িয়ে নিল। হতভম্ব হৈমি দুর্বল শরীরে নড়ে চড়ে উঠল। রুদ্র তার দু হাত মুড়িয়ে এমনভাবে জড়িয়ে নিল যে আর অল্প নড়চড়ও করতে পারল না। বেশ আয়েশ করে চিলেকোঠার ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসল সে। হৈমি কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, ছাড়বেন না? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে রুদ্র বলল, সম্পূর্ণ ঘটনা খুলে বলো। তুমি এখানে কিভাবে আটকা পড়লে? যতক্ষণ সবটা জানতে না পারছি ততক্ষণ ছাড়ব না। লজ্জায় বিব্রত হলো হৈমি। রুদ্র তার দিকে কতটা খেয়াল করেছে সে জানে না, কিন্তু সে সম্পূর্ণ হুঁশে আছে। তার গায়ে ওড়না নেই, চাদর নেই। একে তো রুদ্র শরীরের সঙ্গে লেপ্টে আছে, তার উপর গায়ে ওড়না নেই। মাথা ভন ভন করতে শুরু করলো তার। লজ্জায় আড়ষ্ট চোখে একবার রুদ্রর দৃষ্টি বরাবর তাকে আর একবার নিজের দিকে তাকায়। নিঃশ্বাস ভারী হয়ে এলো। রুদ্রর দৃষ্টি তার মুখশ্রীতেই স্থির। হৈমির মন কখন সে টের পায়নি। তাই সহজ গলায় পুনরায় বলল, তুমি এখানে কেন? ঢোক গিলল হৈমি। চাপা স্বরে বলল, ছাড়ুন, তারপর বলছি। রুদ্র ছাড়ল না। তার দু হাতের বন্ধন আরও গাঢ় হলো। ফলশ্রুতিতে হৈমির শরীর আরও বেশি গভীর হলো তার সঙ্গে। সহসা শিউরে উঠল সে, অথচ রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতোই উত্তর জানতে মগ্ন। লজ্জায় জড়তায় থমথমে হয়ে গেল হৈমি। জড়সড় হয়ে শরীর বাঁকিয়ে পড়ে রইল রুদ্রের বাহুডরে। কতকাল পর বুঝতে পারল উত্তর না দিলে ছাড়াছাড়িনি, উত্তর দিলেই মুক্তি মিলবে তার। রুদ্রদেব ডন বেআইয়ের থেকে। তাই সমস্ত কথা খুলে বলল। সব কথা শুনে আচমকা হৈমিকে ছেড়ে দিল সে। টাল সামলাতে না পেরে ছাদের মেঝেতে বসে পড়ল হৈমি। ভয়ে ভয়ে চোখে বড় বড় করে তাকালো। রুদ্র দাঁতে দাঁত চেপে পড়ল, তোমায় বলেছিলাম ওদের সঙ্গে এত মাখামাখি না করতে। ক্রোধে গর্জন ছেড়ে উঠে দাঁড়ালো রুদ্র। চলে যাওয়ার জন্য এক পা বাড়ালো। অমনি তড়াক করে হৈমি তার এক পা আঁকড়ে ধরল। মিনমিনে স্বরে বলল, প্লিজ আমাকে একা রেখে যাবেন না, প্লিজ। দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। পিছু ঘুরে হৈমিকে হাত টেনে দাঁড় করালো। হৈমি আশেপাশে তাকিয়ে ও নার চাদর তুলে রুদ্রের এক বাহু ঝাপড়ে ধরল। ভয় কাতুরে গলায় বলল, আমি এভাবেই যাব, একদম নিচে গিয়ে ছাড়ব। কিন্তু রুদ্র কিছু বলল না, শুধু ভ্রুজোড়া কুঁচকে একবার তাকালো হৈমির দিকে। সত্যি সত্যি হৈমি ওভাবেই সিঁড়ি দিয়ে নামলো। শেষ সিঁড়ি পর্যন্ত যেতেই মুখোমুখি হলো সোহান রোশানের। ওদের দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না রুদ্র। হৈমিকে ছাড়িয়ে ওরা কিছু বুঝে উঠবার আগেই তৎক্ষণাৎ সোহানের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ভয়ে রোশান পিছিয়ে গেল কয়েক পা। সোহানের ডান হাত আপনা আপনি থাপ্পড় খাওয়া গালটায় চেপে ধরল। রুদ্র বিভৎস এক ধমক দিয়ে বলল, হাতে পায়ে বড় হয়েছিস, বুদ্ধি খোলেনি? এসব কী ধরনের মজা তোদের? রোশান না হয় ছোট, তুই কিভাবে এসবে সমর্থন করলি? সোহান থমকানো স্বরে বলল, সরি ভাইয়া, আর হবে না। রুদ্র মুখ ফিরিয়ে দাঁড়ালো। সোহান রোশান দুজন হৈমিকেও সরি বলল। এরপর রুদ্রের কঠিন চোখের সামনে থেকে পালিয়ে গেল দুই ভাই। হৈমি হতভম্ব বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে। রুদ্র ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। অমনি আমতা আমতা করে সে বলল, আমি দাদিনীর কাছে যাব। কুসুম আপুকে বলবো পোড়া লোহা পানিতে ভিজিয়ে সে পানি দিতে, আমি খাবো। ভয় পেলে এমন করে পানি খেতে হয়,
এতে ভয় কেটে যায়। দাদিনকে বলবো যেন দোয়া পরে পানিতে ফু দিয়ে দেয়। আমি খাবো। আমি নিচে যাব। মানে নিচে যাই। রুদ্র চোখ কটমট করে তাকালো। হৈমি জোরপূর্বক হেসে আমতা আমতা করেই বলল, আচ্ছা ঠিক আছে, যাই আমি। হ্যাঁ যাই, গেলাম। সকাল 7:45 শেখ বাড়িতে হামিদার আগমন ঘটল। কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল মায়ের আগমনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল মাহের। সে চিন্তাটুকুকে আরেকটু বাড়িয়ে দিলেন হামিদা নিজেই। শাশুড়ির এভাবে আসাতে প্রথমে অবাক হলেও পরবর্তীতে ভীষণ খুশি হয় সূচনা। গল্প স্বল্প করে সকালের খাবার আয়োজন করে। খেতে বসার পরেই সকলের অগোচরে মাহেরকে হামিদা বলেন, বৌমাকে নিয়ে আজই বাড়িতে ফিরতে হবে, জরুরি কাজ আছে, বাড়ি গিয়ে সব বলবো। ব্যাস এতটুকুতেই মাহের বুঝে নিয়েছে ভয়াবহ কিছু ঘটেছে। নয়তো টিশার প্রেগনেন্সি শেষ সপ্তাহে টিশাকে ফেলে এভাবে তার মা ছুটে আসতো না। সূচনা আরও কয়েকটা দিন থাকতে চেয়েছিল, শাশুড়ির তারায় থাকা হলো না। স্বামী ননদ শাশুড়ির সঙ্গে দুপুরের আগেই শ্বশুরবাড়ি চলে যেতে হলো। বাড়িতে যাওয়ার পর মাহেরকে পোশাক পরিবর্তনের জন্য সময় দিল না হামিদা। ছেলেকে আলাদা করে ডেকে জানালো দুদিনের ভিতরে হৈমির বিয়ে দেবে সে। ছেলে তার পরিচিতই, টিশার ছোট কাকার বড় ছেলে আমান। মাহের যতদূর জানে মাত্র একটি এমপিওভুক্ত কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছে আমান। বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তার সমবয়সী ছেলেটা। সে যাই হোক, হঠাৎ মায়ের সিদ্ধান্ত কেন? মনের প্রশ্ন মনে আনার পূর্বেই হামিদা ভীতু কণ্ঠে বলল, তুই না করিস না, আমি যা বলছি হৈমির ভালোর জন্যই বলছি। তুমি শান্ত হও মা, আমার দিকে তাকাও। কি হয়েছে? দু হাতে মায়ের চোয়াল চেপে ধরল মাহের, ভরসার সাথে তাকিয়ে বলল কথাটা। হামিদা বিচলিত হয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব হৈমির বিয়ে দে মাহের। আমার কথাটা শোন, নয়তো সামনে গুরুতর বিপদ ঘটবে। সবটা খুলে বলো মা, তুমি কোন বিপদের কথা বলছো? পরিষ্কার বুঝতে পারছি না। সূচনার ভাই রুদ্র আগের মতো নেই মা, ও নিজেকে শুধরানোর চেষ্টা করছে। তাছাড়া তুমি নিজেই বলেছিলে ও যদি নিজেকে শুধরায় আর হৈমির প্রতি ওর মনোভাবটি সত্যি হয় তাহলে তুমি আর আপত্তি করবে না। তোমার কথা শুনেই আমি রুদ্রকে বুঝিয়েছিলাম। হামিদা উত্তেজিত স্বরে বলে, হ্যাঁ আমিও ভেবেছিলাম সময় নিয়ে রুদ্রকে ভাবতে, কিন্তু কিন্তু কি মা? জেনে শুনে আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। গতকাল আমি যা শুনেছি, এরপর রুদ্রর হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। কি শুনেছ? রুদ্র হৈমিকে পছন্দ করে, এটা সত্যি। বিয়ে করতে চাই, এটাও সত্যি। কিন্তু ও কখনো হৈমিকে মা হতে দেবে না। এসব কি বলছো? হ্যাঁ, আমি টিশাকে হৈমির সঙ্গে কথা বলতে দেখেছি, আড়াল থেকে সমস্তটাই শুনেছি। তুই তো জানিস টিশা আস্তে কথা বলতে পারে না। ও বাসে হৈমি কি বলেছে না শুনলেও টিশার মুখে সবটাই শুনেছি। রুদ্র হৈমিকে শর্ত দিয়েছে, বিয়ের পর কখনো বাচ্চা নেবে না। মাহের হৈমি অবুঝ, ওর বয়স কম, আবেগের বশেও ভুল সিদ্ধান্ত নেবে। জল বেশি দূর আগানোর আগেই আমাদের ওকে সঠিক রাস্তা দেখাতে হবে। থমকানো স্বরে মাহের বলল, কি করতে চাইছো? আমি সব কথা সেরে এসেছি, তুই সম্মত হলেই একদিন পর বিয়েটা দিয়ে দেব। এখন উঠিয়ে দেব না, শুধু বিয়ে পড়িয়ে রাখি। তেমন কাউকে জানাবও না, শুধু আমানের বাবা মা আর আমরা। টিশাও জানে না কিছু, শুধু ওর জামাইয়ের সঙ্গে আলোচনা করেছি। বলেছি এসব যেন টিশাকে না জানায়। মুখ পাতলা তো, হৈমিকে জানিয়ে সমস্যা বাঁধাবে। হৈমিকে না জানিয়ে কিভাবে হবে বিয়ে? ওকে জানাবো আজ। আমি চাইনি ও বাড়ি থাকাকালীন সব জানুক। তুই কি বলিস? দীর্ঘশ্বাস ছাড়ল মাহের। থমথমে স্বরে বলল, রুদ্র যা বলেছে এরপর তোমার কথার বিরোধিতা করার সাহস আমার নেই। আমি আমার বোনের এত বড় সর্বনাশ করতে চাই না। তাহলে জানিয়েই দেই, তোর মত আছে? দাও। রুদ্রর বন্ধু আবিরের বিয়ে আজ। বিয়ে ঠিক হওয়ার পরেই রুদ্রকে জানানো হয়েছে। ব্যস্ততায় সে গুরুত্ব দেয়নি। আজ সকাল সকাল সব বন্ধুরা তার বাড়ি হাজির। তাদের প্ল্যান বরযাত্রীতে পর ব্যতীত সকল পুলিশই এক রঙের একই পোশাক পরবে। এ পরিকল্পনা থেকে বৃদ্ধরা মাপ পেতে পারে, কিন্তু যুবকদের একজনও পাবে না, সে যতই রুদ্র রসঘসীন কাঠখোট্টা মানুষ হোক না কেন। বন্ধুরা কেউ ছাড় দেবে না তাকে। বাধ্য হয়ে তাই কিছু কেনাকাটা করতে বের হলো রুদ্র। সঙ্গে থাকলো ঝিনুক, পনির। গতকাল হৈমির বিয়ের কথা সূচনা শুনেছিল। মাহেরের আদেশ অনুযায়ী এ ব্যাপারে তেমন ভাবেওনি। সকাল সকাল এবার শাশুড়ি মায়ের আদেশ, ননদকে নিয়ে একটু কেনাকাটা করতে হবে। যে যা হুকুম করছে সূচনা বাধ্য মেয়ের মতো তাই পালন করছে। হৈমিকে সকালবেলায় জানানো হলো আগামীকাল তার বিয়ে। অকস্মাৎ এমন কথা শুনে শ্বাসরুদ্ধ হয়ে এলো তার।
চোখ পিট পিট করে কতক্ষণ মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ও আম্মু, আমার বিয়ে? আমি তো জানি না। পাত্র কে? হামিদা সহজ গলায় উত্তর দিল, তোর চেনাই টি শার্ট চাচাতো ভাই আমান। বিস্মিত গলায় হৈমি বলল, আমান ভাইয়ের সাথে আমার বিয়ে? আমি তো অনেক ছোট আম্মু, বিয়েটা 1 বছর পর দাও প্লিজ, এখন দিলে বাল্যবিবাহ হয়ে যাবে। হৈমির কথা শুনে সূচনা হতভম্ব চেয়ে রইল। এই মেয়ে কি বিয়েটা নিয়ে মজা নিচ্ছে? ওর লাইফে কি সিরিয়াস বলতে কিছুই নেই? দীর্ঘশ্বাস ছাড়ল সে। হামিদা চোখ গরম করে বিয়ের ব্যাপারটি কতটা সিরিয়াস বোঝালেন মেয়েকে। সব বুঝে হৈমি শুধু চুপ মেরে রইল। সূচনা যখন রেডি হয়ে তাকে নিয়ে কেনাকাটা করতে বের হতে চাইল, ঠিক তখনই তার টনক নড়ল। ঢোক গিলে দুরু দুরু বুকে প্রশ্ন করল, ও ভাবি, সত্যি আমার বিয়ে? কিন্তু কেন? সূচনা অধর করে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, সত্যি তোমার বিয়ে হয়নি। কেন? এই উত্তর আমিও জানি না, শুধু জানি এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। আমি তো আমান ভাইকে পছন্দ করি না ভাবি। বাকিটুকু বলতে পারল না হৈমি। তার মা এসে তাড়া দিল রেডি হতে। বাকি কথাটুকু ঢোক চিপে গিলে ফেলল সে। বিরস মুখে ওয়ারড্রপ থেকে জামা বের করে ঢুকে গেল বাথরুমে। হামিদা যদি আর কয়েক সেকেন্ড পর আসতো, তাহলে সূচনা শুনতে পেত হৈমির গিলে ফেলা বাকি সত্যটুকু। আমি তো তোমার ভাইকে পছন্দ করি। প্রচণ্ড সিরিয়াস সময়টায় হৃদয়ে দোলা দেওয়া কঠিন সত্যটুকু হৈমির বলা হলো না, শোনা হলো না সূচনার। মনের অতি গোপনে যেই সত্যিটুকু যত্ন করে রেখেছে হৈমি, সেই সত্যটুকু শাওয়ারের নিচে দাঁড়িয়ে বারবার স্মরণ করলো। সেদিন রুদ্রকে প্রথমবার দেখা, চিঠি দিয়ে প্রপোজ করা, সবটাই কি মজা ছিল? ওসব মজা হলো এরপরের ঘটনাগুলো। রুদ্রকে দেখার জন্য মন আনচান করা, তার চোখের নাগালে থাকতে চাও, তাকে নিয়ে কত শত কল্পনা জল্পনা, অসংখ্য কৌতূহল, অন্য নারীর আশেপাশে দেখলে গা জ্বালা অনুভূতি, এসব তো মিথ্যে নয়। আর এই যে হঠাৎ বিয়ে তো কষ্টদায়ক কোনো ঘটনা নয়, তবুও তার কষ্ট হচ্ছে কেন? সে তো কারো কাছে কমিটেড নয়, কারো সাথে তার প্রেম ঘটিত বিষয়াদিও নেই। তাহলে এ ব্যথার মানে কি? তার কি রুদ্রর সঙ্গে অদৃশ্য কোনো বন্ধন সৃষ্টি হয়েছে? আপন মনে প্রশ্ন উঠতেই চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল হৈমি। স্মরণ করল রুদ্র শ্বাসভারী মুখটাকে, ওই ধীর দৃষ্টি জোড়াকে, শরীর মন আহত হওয়া সেই স্পর্শগুলোকে। মুহূর্তে হৃদস্পন্দন কেঁপে উঠল। চোখ দুটো হলো ঝাপসা, বুক ভারীও হলো। বিড়বিড় করে বলল, সবার পছন্দ যে ভালো হয় তার তো মানে নেই। সবারই যে ভালো জীবনসঙ্গী পেতে হবে এমন কোনো নিয়মও নেই। রুদ্র বেআইনা হয় গুন্ডা টাইপ, কর্কশ, তাই বলে কি সে পুরুষ মানুষ না? তারও অধিকার আছে আমার মতো সুন্দরী একটা মেয়ের ভালোবাসা পাওয়ার। কিছুক্ষণ চুপ থেকে আবারও নিজেই নিজেকে বোঝাতে লাগলো, যেন তার ভেতরের সত্তা তাকে বোঝাচ্ছে, আমি যদি একটু বেশি দয়ালু হয়ে ওনাকে ভালোবাসি, ক্ষতি কি হবে শুনি? তবুও তো মানুষকে দেখাতে পারবো আমার জামাই দ্য গ্রেট ডন রুদ্র। সবচেয়ে বড় কথা, আনকমন একটা জামাই হবে, দেখতেও মন্দ না, ইয়া লম্বা, ফর্সা বোধ হয় আমার চেয়ে কমই হবে। এটা সমস্যা না, ছেলেরা একটু কম ফর্সাই ভালো লাগে, তবে হেভি স্মার্ট উনি। ইউনিক হেয়ার স্টাইল, দাড়ি স্টাইল, এক পলক তাকালেই তো চোখ ঝলসে যায়। কত পুরুষ দেখি বুকের পাটা নেই, এর দিকে তাকালেই তো ব্ল্যাকবোর্ডের মতো মসৃণ সমান বুকের পাটা দেখতে পাই। দেখেই বোঝা যায় কি শক্ত মজবুত। আমার তরতাজা যুবক চোখ লাগিয়ে দেওয়া সুন্দর পুরুষটা না হয় একটু গুন্ডামি করে, করুক না। পৃথিবীতে একটা দুটো গুন্ডাকে আমার মতো সুন্দরীরা ভালোবাসতেই পারে। এত বড় পৃথিবীতে গিজে মানুষের ভিড়ে একটা দুটো আনকমন কাপল থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাছাড়া শুনেছি বউ পেলে অনেক জামাই ভালো হয়ে যায়। কত কথা সহজভাবে আপন মনে বেরিয়ে যাচ্ছে হৈমি, অথচ মেয়েটা জানে না তার সামনে ঠিক কতটা কঠিন সময় আসবে। রুদ্রের প্রতি তার আবেগটা সত্যি, আজ হয়তো তার হৃদয় কিশোরী বয়সের আবেগে জর্জরিত, কিন্তু এই আবেগ কতটা অনেস্ট তা পৃথিবীর কেউ বুঝবে না, কেউ না। কেবল তারা এই আবেগে জর্জরিত, তারাই টের পাবে। অদৃশ্য ঘোর থেকে সহসা আতকে উঠল হৈমি। ভাবল, আমার যে আমান ভাইয়ের সাথে বিয়ে, এই ভাবনাগুলো আগে কেন এলো না? আরে আগে আসবে কি করে? আগে তো আমার বিয়ে ঠিক হয়নি, কিন্তু এবার কি হবে? আমার তো বিয়ে, রুদ্র বিয়েকে জামাই হিসেবে পাবো না? আমার তো ওনাকেই ভালো লাগে, একটু ভয় পাই, তবু তো ওনাকেই পছন্দ হয়। হৈমির বের হতে দেরি হচ্ছিল, তাই সূচনা বাথরুমের দরজায় টোকা দিল। বলল, হৈমি তাড়াতাড়ি বের হও, এত দেরি হচ্ছে কেন? মা কিন্তু বকছে।
কেনাকাটা করে গাড়িতে বসে ঝিনুক পনিরের অপেক্ষা করছিল রুদ্র। এই দুজন গেছে সিগারেট আর পান কিনতে। পনির সিগারেট তেমন খায় না, সে খুব পান ভক্ত। পান খেয়ে দাঁত ঠোঁট লাল করে চেহারায় আলাদা মাধুর্য আনে সে। আর ঝিনুক রুদ্রর মতোই দুধসহ সিগারেট খোর। ওদের জন্য অপেক্ষা করার ফাঁকে দু চোখ আশেপাশে ঘোরাচ্ছিল রুদ্র। এমন সময় সহসা চোখ জোড়ায় স্থির হয় ডান পাশের রিকশাতে, যে রিকশায় বসে আছে দুটো পরিচিত মুখ। আর এই দুটো পরিচিত মুখী রুদ্রের অতি প্রিয়। হ্যাঁ, সূচনার মতোই হৈমিও তার অতি প্রিয়। কারো প্রিয়জন হয়ে উঠতে খুব বেশি সময় যেমন লাগে না, ঠিক তেমনি কারণও লাগে না। হৈমির ক্ষেত্রে রুদ্রের এই অনুভূতিটা তেমনি হয়েছে। রিকশার ভাড়া মিটিয়ে হৈমিকে নিয়ে সূচনা শপিং মলে ঢুকে পড়ল। রুদ্র এই দৃশ্য দেখতে দেখতে পকেট থেকে সেলফোন বের করে কল করলো সূচনাকে। কল রিসিভ হতে প্রশ্ন করলো, তোকে শপিং মলে দেখলাম, কিছু কিনবি? থতমত খেয়ে ঢোক গিলে সূচনা বলল, হ্যাঁ ওই তো, হৈমির কিছু কেনাকাটা আছে, মা বলল ওর সঙ্গে আসতে। রাজবাড়ির সঙ্গে স্বরে রুদ্র বলল, আমাকে ফোন করতে গাড়ি পাঠিয়ে দিতাম। এভাবে একা দুজন মেয়ে আসা ঠিক হয়নি। মাহির ব্যস্ত থাকলে আমায় ফোন করা উচিত ছিল তোর। আসলে ভাইয়া, হৈমির জন্য। কার জন্য এসেছিস সেটা ফ্যাক্ট না, তুই আরেকজনের দায়িত্ব নিয়ে বেরিয়েছিস সেটাই ফ্যাক্ট। আমি মনে করি দায়িত্ব নেওয়ার বয়সটা তোর এখনও হয়নি। মাহিরের উচিত ছিল তোদের সঙ্গে আসা। হোয়াট এভার, যেখানে আছিস তারা, আমি আসছি। রুদ্র তাদের কাছে আসবে শুনেই সূচনার বুক ধড়ফড় শুরু করলো। কেমন ভয় ভয় করছে, যেন বিপদের গন্ধ চারপাশে ছেয়ে গেছে। বার কয়েক ঢোক গিলে হৈমির হাত শক্ত করে ধরল সে। চাপা স্বরে সতর্ক করল, হৈমি, কাল তোমার বিয়ে, এটা যেন ভুলেও ভাইয়ের সামনে উচ্চারণ করো না। বিয়ের ব্যাপারটা আপাতত সবার কাছে গোপনই থাকবে। হৈমির হৃদয়টা ঠুস করে ভেঙে গেল। হাই হাই করে আর্তনাদ করে উঠল সেখানে। শেষ পর্যন্ত চুরি করে বিয়ে দেওয়া হচ্ছে তাকে। ইস, কি বিচ্ছিরি। 1 মিনিট অতিবাহিত হলো না, রুদ্র এসে তাদের সামনে দাঁড়ালো। হৈমিকে দেখে না দেখার ভান করে বলল, 1.5 ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ কর, আমি তোদের পৌঁছে দিয়ে আসবো। রুদ্রকে দেখে হৈমির মনটা একটু বেশি বিষাদিও ঠেকল। আজ যদি তার সঙ্গে রুদ্রর ভালো সম্পর্ক থাকতো, প্রেম ঘটিত ব্যাপার থাকতো, হঠাৎ করে এই বিয়ে ঠিক নিয়ে দুজন দুজনের গলা জড়াজড়ি করে একটু শোক পালন করা যেত। ইস, কেন যে অমনটা দূর সম্পর্ক হলো না। ধুর, শাশুড়ি বলে দিয়েছেন লাল রঙের বেনারসি কিনতে, হৈমি কিনবে সাদা রঙের আঁচলটা, অবশ্য লাল। রুদ্র ওদের থেকে দূরেই দাঁড়িয়েছিল। শাড়ি, তা আবার বেনারসি দেখে এগিয়ে এলো। কেনাকাটা হৈমির জন্য শুনলো, অথচ কিনতে দেখছে শাড়ি। এসব শাড়ি তো বিয়েতেই পরে মেয়েরা। এই মেয়ে এসব শাড়ি চুজ করছে কেন? ভ্রুকুচকে কয়েক পল তাকিয়ে রইল রুদ্র, কিন্তু কিছুই বলল না। সূচনা ভয় ভয় চোখে ভাইয়ের দিকে তাকিয়ে চাপা স্বরে হৈমিকে বলল, তুমি কিন্তু বলবে না তোমার বিয়ে। হৈমি মাথা নাড়ালো। এমন সময় কল এলো মাহেরের। সূচনা রিসিভ করে হৈমির পাশ থেকে সরে গেল, কারণ মাহের কোনো প্রশ্ন করলে রুদ্র সামনে উত্তর দিতে গিয়ে সমস্যা হবে। যদি বুঝে যায় আগামীকাল হৈমির বিয়ে, বুঝতে পেরে যদি কোনো পাগলামি করে। যদিও রুদ্রের অনুভূতি সম্পর্কে তেমন জানে না সূচনা, যা জেনেছিল সব অতীত, তবুও সতর্ক থাকতেই হবে। হৈমি মাথা নিচু করে শাড়িটা দেখছিল। এমন সময় শাড়ি বিক্রেতা একটি দোপাট্টা এগিয়ে বলল, আপু দোপাট্টা নেবেন না? এই শাড়ির সঙ্গে কিন্তু এটা বেশ মানায়, দেখুন। এহেন কথা শুনে ধীর পায়ে রুদ্র এসে বসলো হৈমির পাশে। কপাল কুচকে রাশভারী আওয়াজে বলল, ইডিয়েটের মতো এগুলো কিনছো কেন? মাথায় কি বউ সাজের ভূত চাপলো? আকস্মিক তেলো বেগুনে জ্বলে উঠল হৈমি, হুশ জ্ঞান হারিয়ে ইডিয়েট বলল, ইডিয়েট আমি? হ্যাঁ, আমি তো ইডিয়েট, এজন্যই তো কাল বিয়ে আর জানতে পারলাম আজ। ইডিয়েট বলেই তো আমার সঙ্গে এসব হচ্ছে। আমার মা আমার ভাই শেষ পর্যন্ত বালিকা হৈমিকে বাল্যবিবাহ দিচ্ছে। রাগে ফুসফুস করতে করতে উঠে দাঁড়ালো হৈমি। চোখ কটমট করে তাকিয়ে রইল রুদ্রর হতভম্ব মুখশ্রীতে। কয়েক পল চলল পিনপতন নীরবতা। রুদ্র স্থির চোখে তাকিয়ে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করলো, কার বিয়ে? চমকে উঠল হৈমি। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। আমতা আমতা করে পূর্বের স্থানে বসলো। মুখটা কাঁচামুচু করে রুদ্রর দিকে এগিয়ে ফিসফিস করে বলল, ভাবিকে প্লিজ বলবেন না। কি বলবো না? কাল আমার বিয়ে, এই কথা কাউকে বলতে নিষেধ করেছে। আগামীকাল গোপনে বিয়ে দেওয়া হবে আমাকে, আমান ভাইয়ের সঙ্গে। তিশাকে তো চেনেন, ওর চাচাতো ভাই। আমান ভাই দেখতে খুব সুন্দর, কিন্তু আমার জানি কেন পছন্দ হয় না, মানে জামাই হিসেবে আর কি। কথার ছলে রুদ্রর চোখের দিকে তাকাতে আতঙ্কে উঠল হৈমি। সরে গিয়ে মুখ হাত দিয়ে বলল, ওমা, ওভাবে তাকিয়েছেন কেন? আপনি কি রেগে যাচ্ছেন? রাগ করছেন কেন? গোপনে আমার বিয়ে তাই?
রাগ করবেন না, থাক, আপনাদের পরে জানাবো। দাওয়াত দেব? দাওয়াতও দেবে। কাচের দেয়ালের ওপাশে সূচনাকে আসতে দেখে হৈমি নিচু কণ্ঠে চটপটে বলল, ভাবি আসছি, আপনি কিছু না কিছু জানার কিছু কিন্তু কিছু না জানার ভান করে থাকবেন। সূচনা আসার পর রুদ্র একই চোখে হৈমির দিকে তাকিয়ে রইল। তার নিঃশ্বাস চলছে কিনা এটুকুও বোঝা যাচ্ছে না। হৈমি শাড়ি আর দোপাট্টা দেখায় মন দিল। সূচনা এসে রুদ্রের পাশে বসল। শাড়ির দাম দর ঠিক করার প্রস্তুতি নিল। হৈমি শাড়ি দেখার ফাঁকে রুদ্রর দিকে এক পলক তাকিয়ে আবার শাড়ির দিকে তাকালো। বিড়বিড় করে বলল, ইস, যদি আমার বয়ফ্রেন্ড হতেন নিশ্চয়ই আমার হাত দুটো ধরে বলতেন, হৈমি, এই বিয়ে করো না, অন্যের বাসরে তুমি যেও না। কিন্তু আমি কিন্তু বাঁচব না। ধূর ছাই, ফাটা বাঁশের কপাল আমার। শাড়ি দোপাট্টা কেনা শেষে সূচনা হৈমি উঠল। রুদ্র একইভাবে বসে। সূচনা কিঞ্চিত অবাক হয়ে রুদ্রকে ডাকল। সঙ্গে সঙ্গে রোবটের ন্যায় উঠে দাঁড়ালো রুদ্র। সূচনার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ভরাট সুরে বলল, সময় দিলি না আমাকে? আমিও তোদের সময় দেব না। আমি আবারও বুঝে গেলাম এই সমাজ সংসার অনেস্ট অ্যান্ড উইকদের জন্য নয়। কথাগুলো বলে আচমকায় হাসল রুদ্র। পাশ ফিরে তাকালো হৈমির দিকে। ছোট্ট গোল গাল মুখটায় প্রগাঢ় দৃষ্টি ছুঁড়ে ধীর স্বরে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমন্তিকা। শপিং করে বাড়ি ফেরার পর রুমে দরজা আটকে বসে আছে হৈমি। তার ভেতর রুদ্র যে তোলপাড় সৃষ্টি করে গেল সেটার নাম কি জানা নেই। শুধু জানে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। মনটা কেমন কেমন করে উঠছে। বারবার মনে পড়ছে রুদ্র বলা শেষ বাক্যটুকু, নতুন জীবনের জন্য শুভকামনা মিস হৈমন্তিকা। দু চোখে ভেসে উঠছে রুদ্রের চোখের শেষ ভাষাটুকু। মানুষটা যতই বদমেজাজি হোক, যতই কঠিন হোক, রসখসহীন হোক, দায়িত্ব পালনে একটুও কুণ্ঠাবোধ করে না। তাই তো বোন এবং বেয়ানকে দায়িত্ব সহকারে পৌঁছে দিয়ে গেল। গাড়ি থেকে নামার পর সে যখন ঘাড় ফিরিয়ে তাকালো, ওই রাশভারী মুখটার পানে গম্ভীর মুখের গম্ভীর দৃষ্টি জোড়াও তো তাকিয়েছিল তারই পানে। ওই চোখের ভাষা বুঝে অনেক বেশি কঠিন ছিল। কঠিন বলে তো সে বুঝতে পড়তে পারলো না মানুষটা এত কঠিন কেন। একটু সহজ হলে কি খুব ক্ষতি হতো? দীর্ঘশ্বাস ছাড়ল হৈমি। তার মন মস্তিষ্ক কেবল জুড়ে একজনকে নিয়েই ভাবনারা উতলে উঠল। ভাবনার অতল গহ্বরে হারিয়ে কখন যে চোখ লেগে গেল টেরও পেল না। পুরো 2 ঘন্টা ঘুমিয়ে 4টার দিকে উঠল সে। শুনতে পেল দরজায় ঠকঠক শব্দ। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে দরজা খুলতে হুড়মুড় করে রুমে ঢুকলো নয়ন। উত্তেজিত কণ্ঠে বলল, কিরে, পড়ে পড়ে ঘুমাচ্ছিস? প্রিপারেশন তো ভালোই নেওয়া হচ্ছে। কাঁধে ঠোকা দিয়ে টিপ্পুনি কেটে কথাটা বলল নয়ন। হৈমি মেজাজ খারাপ করে দরজা আটকে দিল। ধীরে সুস্থে গিয়ে বসলো বিছানায়। নয়ন ওর পাশে গিয়ে বসলো। আবার উত্তেজিত কণ্ঠে বলল, এত জলদি বিয়ে করে নিবি ভাবতেও পারছি না। শোন, নয়নকে বাকি কথা বলতে না দিয়ে হঠাৎ হৈমি ঠুকরে উঠল। নয়ন হতভম্ব হয়ে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয় বান্ধবীকে। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, তুই কাঁদছিস? হৈমি দীর্ঘক্ষণ কাঁদল। নয়ন ওকে সামলানোর চেষ্টা করে আবারও বলল, এই হৈমি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি আমান ভাইকে বিয়ে করতে চাই না নয়ন। কন্দ্রন্ডত গলায় হৈমি বলল। নয়ন বলল, হ্যাঁ জানি তো। অবাক হলো হৈমি। বলল, জানিস? নয়ন মাথা দুলিয়ে বলল, হ্যাঁ জানি, কিন্তু কেন করবি না সেটা বল। হৈমির মুখটা একটু উদাস হলো। নয়ন সূক্ষ্ম দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ওই তাকানোতে চোখ পড়তেই মাথা নত করে সে বলল, আমি মনে হয় রুদ্র বেয়াইকে সত্যি সত্যি পছন্দ করি রে। কিন্তু আম্মু ভাইয়া হঠাৎ আমান ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক দিচ্ছে কেন বুঝতে পারছি না। নয়ন তৃপ্তি ভরে হাসল। হৈমি ওর হাসি দেখে গাল ভারী করে বলল, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে নয়ন, আমি কিছু বুঝতে পারছি না। তুই তো জানিস সিরিয়াস বিষয় আমার একটু বুদ্ধি কম। প্লিজ দোস্ত, একটু বুদ্ধি দে, আমার খুব কান্না পাচ্ছে। কান্না কেন পাচ্ছে? আমি রুদ্র বেয়াইকে পছন্দ করি, এজন্য কান্না কেন পাবে? এটা তো সুখবর। তুই আমাকে গুলিয়ে দিচ্ছিস নয়ন। আমি বলছি আমি ওনাকে পছন্দ করি, কিন্তু কাল আমার আমান ভাইয়ের সঙ্গে বিয়ে, এটাই কান্নার কারণ। আরে ইয়ার, পছন্দই তো করিস, ব্যাপার না। কাল যখন আমান ভাইকে বিয়ে করে তার সঙ্গে বাসর করবি, ওসব পছন্দ টছন্দ হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। ছি, আমি আমান ভাইয়ের সাথে বাসরে যাব না। ও মা গো, কার বাসরে যাবে? রুদ্র বেয়াইয়ের? থমথমে কণ্ঠে হৈমি জবাব দিল, তুই তো জানিস উনি আমায় জোর করে কয়েক চুমু খেয়েছে। একজনের চুমু খেয়ে আরেকজনের বউ হব, বাসর করব, এটা তো ঠিক না। এক দেহে 2 পুরুষের স্পর্শ আমি নিতে পারবো না।
কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল হৈমি। নয়ন মুচকি হেসে হৈমিকে কাছে টেনে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, আহারে শোনা গো আমার, বড়ই কষ্ট তোমার। তোমার এই কষ্ট কি করে যে কমাই। হৈমি ঝরঝর করে কাঁদতে লাগলো। কয়েক পল অতিবাহিত হতেই নয়ন সহসা আতকে উঠল। বলল, এই 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 কান্না থামা। আন্টি বলল, তুই নাকি ব্লাউজ কিনিসনি, চল চল মার্কেটে যাই, ব্লাউজ কিনে ফিটিং করে তারপর ফিরবো। আমি যাব না। যাবি না মানে যেতেই হবে। জোরপূর্বক হৈমিকে নিয়ে বের হলো নয়ন, কিন্তু মার্কেটের পথে না গিয়ে রিক্সা চলল অন্য পথে। হৈমি অন্যমনস্ক হয়ে থাকায় বিষয়টা খেয়াল করল না। শীত মৌসুমে অকস্মাৎ মেঘের গর্জন তুলল। মিনিট কয়েকটার ব্যবধানে শুরু হলো ঝুম বৃষ্টি। তখনই চমকে উঠল হৈমি। চারপাশে তাকিয়ে নয়নের দিকে ভীতু চোখে তাকালো। বলল, এই আমরা কোথায় যাচ্ছি? এটা তো কলেজের পথ। নয়ন সাবলীলভাবে বলল, কিন্তু আমরা কলেজে যাচ্ছি না, আমরা যাচ্ছি রুদ্র ভাইয়ের বেয়াইয়ের ক্লাবে। ক্লাব? রুদ্র বেয়াই? কি বলছিস? বাকি পথ অসংখ্য প্রশ্নে নয়নের কান ধরিয়ে ফেলল হৈমি। রিক্সা থামল রুদ্রদের ক্লাবের সামনে। হৈমি দেখল পরিচিত দুটো মুখ, একটি সাদমানের আরেকটি ঝিনুকের। বুকের ভেতরটা তার ধরাস করে উঠল। চোখ দুটো বড় বড় করে তাকালো সে। নয়ন বলল, আরে নাম, ভিজে যাচ্ছি তো। হুঁশ ফিরল হৈমির। তড়াক করে নেমে ক্লাবের সামনের দরজাটায় জায়গায় দাঁড়ালো। নয়ন ভাড়া না দিয়েই হৈমির পাশে এসে দাঁড়ালো। হৈমি তাকে ভাড়ার কথা বলতে উদ্যত হতেই খেয়াল করলেন ঝিনুক ভাড়া দিচ্ছে। এই দৃশ্য দেখে দাঁতে দাঁত চেপে সে নয়নকে বলল, আমাদের ভাড়া উনি দিচ্ছে কেন? আরে দিক না, সমস্যা কোথায়? আমাদেরই টাকা বেঁচে গেল। নয়নের কথা শেষ হতেই সাদমান এসে নয়নের পাশে দাঁড়ালো। মৃদু হেসে নয়নকে বলল, থ্যাঙ্কস, ভেতরে আসো তোমরা। বিনিময়ে নয়ন একটু ভেঙচি দিয়ে বলল, থ্যাঙ্কসের প্রয়োজন নেই। বলতে বলতে হৈমির হাতটা শক্ত করে ধরে ক্লাবের ভেতরে ঢুকে পড়ল সে। ভেতরে প্রবেশ করে আরেক ধাপ চমকালো হৈমি, সাথে হাত পা কাঁপতে শুরু করলো তার। অনেক বড় সড়ো খোলামেলা একটি রুম, এক পাশে একটি টেবিল আর গুনে গুনে 12টা চেয়ার। সেই চেয়ারগুলো একটিতে সাদা পাঞ্জাবি টুপি পরা মৌলবি ধরনের একজন বসে আছেন। টেবিলে রাখা কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছেন তিনি। তার পাশে সুঠাম বলিষ্ঠ দেহের রুদ্র বুক ফুলিয়ে মাথা উঁচু করে বেশ আয়েসি ভঙ্গিতে বসে আছে। দৃষ্টিজোড়া মৌলবীর কাগজপত্রের দিকে নিবদ্ধ, সম্পূর্ণ মনোযোগ সেখানে। হৈমিদের আগমনে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখালো না সে, যেন সে আর মৌলবী ব্যতীত কেউ নেই এই রুমে। অথচ জ্যান্ত 4জন মানুষ দাঁড়িয়ে আছে। রুদ্রর দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল হৈমি। নয়নের হাত শক্ত করে চেপে ধরে কাবা গলায় শুধালো, নয়ন, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? আমার ভয় করছে রে, আয় চলে যাই। এই দেখ, বুক কাঁপছে, কান্না পাচ্ছে। ভয় পাস না, যা যা হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে। রুদ্র বেয়াই তোকে খুব ভালোবাসে রে। বুকের ভেতর 3বার ধরাস করে উঠল হৈমির। নয়ন মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলল, হ্যাঁ রে, আজ সকালে সাদমান ভাই আমাকে সবটা জানিয়েছে। উনি তোকে পাওয়ার জন্যই নিজেকে পরিবর্তন করেছে। মাহের ভাইয়ার সামনে তোর যোগ্য পাত্র হয়ে দাঁড়ানোর জন্য নিজেদের বাড়ি রেডি বিজনেসে যোগ না দিয়ে নিজে নতুন করে বিজনেস শুরু করেছে। বখাটে জীবনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবন কাটাতে শুরু করেছে। প্রত্যাশা একটাই, তোর পরিবার যেন ভরসার সঙ্গে তার হাতে তোকে তুলে দেয়। হৈমি কোনো মানুষ ভালো হতে চাইলে তাকে সুযোগ দিতে হয়। রুদ্র বেয়ারের অতীতটা যার রেশ ধরে আজকে সে এমন, তবুও তোকে পাওয়ার লোভে অনেকটা রিকভার করেছে। ওনার সমস্যা, উনি সেটা প্রকাশ করতে পারছে না, বুঝিয়ে তোকে বলতে পারছে না, কাউকেই বলতে পারছে না। হঠাৎ করে তোর বিয়ে শুনে উনি উদ্ধত আচরণ করছে। সিদ্ধান্ত নিয়েছিল তোকে তুলে আনবে। রাদীপ ভাই আর সাদমান ভাই সূচনা ভাবির কথা ভেবে তাকে বুঝিয়ে শান্ত করে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা চায় কিছু হলে মিউচুয়ালভাবে হোক। আমি প্রথমে রাজি হইনি, কারণ তোর অনুভূতি সম্পর্কে জানতাম না। অবশ্য রুদ্র ভাই অনেক কনফিডেন্টলি বলেছে তুই আমার নয়, তাকেই চাস। আমি জাস্ট শিওর হতেই তোর বাড়ি গেছি। যখন শিওর হলাম তখনই তাদের সাহায্য করতে মন থেকে রাজি হয়েছি, আর তোকে নিয়ে এখানে এসেছি। এই রুদ্র ভাই সবার থেকে আলাদা, তা তুই জানিস। তার মতোই তার ভালোবাসার ধরনও আলাদা, এটা তো জানিস না। উনি তোকে খুব ভালোবাসে রে, নয়তো এত অল্প সময়ে তোর প্রতি আশা অনুভূতিকে গুরুত্ব দিতে লাইফের কঠিন সিদ্ধান্তগুলো সহজ করে নিত না। আর তুই ওনাকে ভালোবাসিস। শোন, ভালোবাসা হতে বেশি সময় লাগে না, ভালোবাসা বোঝাতেও বেশি সময় লাগে না।
সব বুঝে শুনে আমি তোকে এভাবে নিয়ে এলাম। তুই যদি আমান ভাইকে বিয়ে করতে রাজি থাকতি, ওভাবে কান্নাকাটি করতি না, আর মুখে না বলতি রুদ্র ভাইকে পছন্দ করার কথা, তাহলে আমি ওনাদের হেল্প করতাম না। বিশ্বাস কর, রিকোয়েস্ট বোন, যা হচ্ছে ভালোই হতে দে। বিয়ে কিন্তু সারা জীবনের ব্যাপার, এটা ঘাড়ে চাপিয়ে দেওয়ার বিষয় না। নয়নের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল হৈমি। বুঝলো খুব ক্রমেই তার ভয় বাড়তে লাগলো, বুক কাঁপতে লাগলো। এদিকে সমস্ত কিছু রেডি করে কাজে বিয়ে পড়ানো আরম্ভ করতে চাইল। নয়ন হৈমিকে টেনে নিয়ে বসিয়ে দিল রুদ্রর পাশে। ভয়ে গা শিউরে উঠল হৈমির। কাঁপাকাঁপির মাত্রা বেড়ে গিয়ে চোখ বন্ধ করে একদম বলল, আমি বিয়ে করব না, আম্মু ভাইয়া খুব কষ্ট পাবে। পাশ থেকে ঝিনুক করুণ কণ্ঠে বলল, বিয়েটা না করলে রুদ্র ভাই খুব কষ্ট পাবে ভাবি। নয়ন বলল, মনে রাখিস হৈমি, এই বিয়েটা না করলে কাল তোকে আমানের নামে কবুল পড়তে হবে, আমানের বাসরে যেতে হবে। দাড়ি ভর্তি চোয়াল শক্ত করে হয়ে উঠল রুদ্র। দৃষ্টিজোড়া টেবিলে রাখা কাগজপত্রের দিকে স্থির রেখে সাদমানকে উদ্দেশ্য করে বলল, তোরা সবাই বাইরে যা। কাজীকে উদ্দেশ্য করে বলল, চাচা আপনি আমাকে 10 মিনিট সময় দিন। রুদ্রের আদেশ অনুসারে সবাই পেরিয়ে গেল। একাকে এক ঘরে রুদ্রর সাথে থাকতে হৈমির আত্মা সায় দিল না। এই মানুষটাকে ভীষণ ভয় লাগে তার, যে সে ভয় না, বুক ধরফর করা, গলা শুকিয়ে যাওয়া ভয়। গলায় জড়ানো ওড়নাটা ভালোভাবে গায়ে চেপে উঠে দাঁড়ালো হৈমি। তার ভাবগতি বুঝে চোখ গরম করে কঠিন এক ধমক দিল রুদ্র। ধমক খেয়ে আপনি দাঁড়ানো মানুষটা বসে পড়ল। পরিবেশ হয়ে উঠল থমথমে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। অসময়ে এই বৃষ্টি হিমশীতল বাতাসে শরীরের লোমকূপ দাঁড়িয়ে পড়েছে। হৈমি শুভ্র মুখটার লালচে আভায় পরিপূর্ণ হয়ে আছে। সে মুখের দিকে নির্বিশেষে তাকিয়ে রইল রুদ্র। একবার রুদ্রর ঘাট চাহনি দেখে মাথা নত করে ফেলল হৈমি। রুদ্র বেশি সময় নষ্ট করল না। পকেট থেকে ফোন বের করে একজন সুন্দরী মেয়ের ছবি বের করে বলল। তারপর হৈমির দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, মেয়েটার নাম রিমঝিম, বেশ সুন্দরী, তোমার মতোই ফর্সা, উচ্চতায় 5 ফিট 5। বডি ফিটনেস দেখো, এর ধারের কাছেও তুমি নেই। আমার সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ করবে। গত মাসে প্রপোজ পেয়েছি, অ্যাকসেপ্ট করিনি, এবার বোধহয় অ্যাকসেপ্ট করা উচিত। তোমাকে এমনিতেই আমার সাথে মানায় না, তার উপর বিয়েতে রাজিও হচ্ছ না। বিয়ে তো জোর করে করার মতো জিনিস না। তাহলে এক কাজ করি, এই মেয়েকে ফোন করে এখানে নিয়ে আসি, বিয়ে যখন করতেই হবে একেই করি। তারপর আমরা দুজন মিলে কাল তোমার বিয়ের দাওয়াত খাবো। অপমানে কাঁদো কাঁদো মুখে তাকালো হৈমি। হিংসায় জ্বলে গেল বুকের ভেতরটা। মেয়েটা সত্যিই সুন্দরী, তাই বলে তাকে এভাবে অপমান করতে হবে? কষ্টে বুক ভারী হলো, দুঃখে মরে যেতে মন চাইল। তার অবস্থা টের পেয়ে রুদ্র দাঁতে দাঁত চেপে পড়ল। কাঁদবি না, হয় বিয়েতে রাজি হবি, নয়তো চোখের সামনে আমার বিয়ে দেখবি। হৈমির চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রুপাত ঘটল। তা দেখে খেপে ওঠে সে। তরাক করে ওর কাল দুটো শক্ত করে চেপে ধরল। চিবিয়ে বলল, আমানকে বিয়ে করবি? ব্যথায় চোখ বন্ধ করে ফেলল হৈমি। মাথা নাড়িয়ে না বোঝালো, সে আমানকে বিয়ে করবে না। রুদ্র কিঞ্চিত স্বস্তি পেল, লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে এই বিয়েতে রাজি হয়ে যা। গাল চেপে ধরায় হৈমির ঠোঁটজোড়া গোল হয়েছিল। সেভাবেই সে বলল, আপনার সঙ্গে তো আমাকে মানায় না। গাল জোড়া ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে চেয়ার সহ হৈমির দিকে এগিয়ে বসল সে। মাথা নিচু করে গাঢ় চোখে তাকালো হৈমির লাল টকটকে মুখশ্রীতে। বলল, সেটা আমি বুঝে নেব। আম্মু ভাইয়াকে কি জবাব দেব? জবাব আমি দেব, ওরা কষ্ট পাবে অল্প সময়ের জন্য, পরে সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে ভালোবাসেন? এই প্রশ্নে থমকে গেল রুদ্র। উত্তর হ্যাঁ হলেও বলতে নারাজ সে, তাই চোখ ফিরিয়ে অন্যদিকে নিয়ে তাকালো। গম্ভীর স্বরে বলল, না। অভিমানে সিক্ত হয়ে হৈমি বলল, তাহলে বিয়ে করবেন কেন? ভালো না বাসলে আমি বিয়ে করব না। বিরক্তির স্বরে বলল, 100 বার করবে। বলেই সাদমানকে হাঁক ছেড়ে ডাকলো। সঙ্গে সঙ্গে সবাই এসে হাজির। বিয়ের কার্যক্রম সম্পূর্ণ হলো খুব দ্রুতই। এরপর দুজনকে 3 কবুল পড়ানো হলো। 3 বার কবুল পড়ার পর হৈমি তেমন কিছু অনুভব করেনি। মেয়েরা নাকি এ সময় অনেক সময় নিয়ে কবুল বলে, কিন্তু হৈমি সময়ও নেয়নি। কবুল পড়ার পর হঠাৎ করে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছে সে, কারণ তার মনে বারবার প্রশ্ন জাগছে, সে কোনো ভুল করে ফেলল না তো? অসংখ্য প্রশ্ন মনের মাঝে উকি দিতেই ভয় বাড়তে লাগলো তার। ঝিনুক কাজীকে নিয়ে বেরিয়ে গেল। সাদমান নয়নকে নিয়ে বাইরে গেল বর বউকে একটু সময় দেওয়ার জন্য। হৈমির চিন্তান্বিত মুখটা দেখে রুদ্র উঠে দাঁড়ালো। শটানভাবে দাঁড়িয়ে 2 হাত পকেটে ঢুকালো। হৈমি এক পলক তাকালো তার দিকে।
সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত লম্বা মানুষটাকে আপাতমস্তক দেখল সে। মাথা ভর্তি চুলগুলো ছোট্ট ঝুঁটি বাঁধা, এক পাশে দাড়ি শোক ভর্তি শক্ত চোয়াল দেখে দীর্ঘশ্বাস ছাড়ল সে। চোখ ফিরিয়ে ভাবতে লাগলো অনেক কিছুই। কানে ভেসে এলো রুদ্রের ভরাট সুর। আগ বাড়িয়ে চিন্তা করতে হবে না, রিল্যাক্স থাকো। বোকার মতো প্রশ্ন করলো হৈমি। এখন কি করব আমি? ঘাড় ফিরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো। পার্পেল কালার সালোয়ার কামিজ পরিহিত কিশোরীর অবুজ মুখটা দেখে প্রাণ খুলে হাসতে ইচ্ছে করল, কিন্তু স্বভাবের বিরুদ্ধে গিয়ে হাসতে পারল না। রাশভারী স্বরে আদেশ করলো, সামনে এসো। থতমত খেয়ে সে বলল, বলেছি তাই। ঢোক গেলে উঠে দাঁড়ালো হৈমি। ধীর পায়ে জড়তার সঙ্গে সামনে এলো রুদ্র। রুদ্র সন্তর্পণে ভাত বাড়িয়ে তার গলায় জড়িয়ে থাকা ওড়নাটা খুলে নিল। আতঙ্কে উঠে পিছিয়ে গেল হৈমি। রুদ্র বিরক্ত হয়ে এগিয়ে ওড়না দিয়ে তার মাথায় ঘোমটা তুলে দিল। বলল, এবার কিছুটা মানাচ্ছে। চোখ তুলে তাকালো হৈমি। রুদ্র বলল, এবার মিসেস রুদ্র লাগছে। অদ্ভুত এক লজ্জায় সারা অঙ্গ শিহরিত হয়ে উঠল তার। সে লজ্জা শিহরণকে আরও একটু গাঢ় করতে মাথা নিচু করে ছোট্ট ললাটে ওষ্ঠ দ্বারা গভীর স্পর্শ এঁকে দিল। মৃদু স্বরে বলল, সম্পর্ক বদলে গেল, পেয়ে গেলাম পূর্ণ অধিকার। ইউ আর মাইন, অনলি মাইন। রুদ্র সিদ্ধান্ত নিল এবার হৈমিকে নিয়ে শাশুড়ি বোন জামাইয়ের মুখোমুখি হবে। কিন্তু শঙ্কিত হৈমি লাগামহীন অশ্রু বিসর্জন দিচ্ছে। অতিরিক্ত ভয়ে মূর্ছা যাওয়ার উপক্রম। নয়ন তাকে থামাতে পারছে না। সাদমান চিন্তিত স্বরে ঘরের এক কোণে দাঁড়িয়ে ঝিনুক তাকে আছে রুদ্রর গম্ভীর মুখটাতে। বোঝার চেষ্টা করছে তাদের বসের মনোভাব। রুদ্র তাকিয়ে তাকিয়ে কতক্ষণ হৈমির কান্না দেখল। এরপর বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সে। বিড়বিড় করে বকা দিল হৈমিকে, ইডিয়েট। ক্ষণকাল হৈমির কর্ণগোচর হবে এমন স্বরে ধীরচিত্তে বলল, কেঁদে লাভ নেই, যা ঘটার ঘটে গেছে। সহসা কান্না থেকে থেমে গেল হৈমির। নাক টেনে রুদ্র রাশভারী মুখটায় তাকিয়ে মিনমিন স্বরে বলল, আপনার ভয় লাগছে না? উত্তর দিল না রুদ্র। নিজ শব্দে উঠে দাঁড়িয়ে বলল, চলো। আতঙ্কে উঠে হৈমি বলল, কোথায়? আমার শাশুড়ির বাড়িতে সুসংবাদটা দিতে হবে না? আতঙ্কিত স্বরে হৈমি বলল, আমি যাব না। বেশ, তাহলে শ্বশুর বাড়ি চলো। দু হাত পকেটে গুজে দীর্ঘাকৃতির দেহটা টান টান করে দাঁড়িয়ে কথাটা বলল রুদ্র। বিচলিত হয়ে উঠে দাঁড়ালো হৈমি। বলল, আমি কোথাও যাব না। এবার রুদ্রর মেজাজ খারাপ হলো। মৃদু ধমক দিয়ে বলল, ফাইজলামি না করে যা বলি শোনো। চলো, তোমার মা ভাইকে বুঝিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে আসি, নয়তো কালকে গণ্ডগোল বাঁধবে। হৈমি স্থির চোখে তাকিয়ে রুদ্র কথাগুলো বলেই যাওয়ার জন্য উদ্যত হলো। অকস্মাৎ হৈমি বলে উঠল, না না, আপনি যাবেন না। ভ্রুকুচকে তাকালো রুদ্র। হৈমি কিঞ্চিৎ কাঁপা সরে বলল, আমি যাব, প্লিজ আপনি যাবেন না। আমি গিয়ে ভাইয়াকে বুঝিয়ে বলবো সবটা। ভাইয়া আম্মুকে বলবে। তুমি বোঝাবে? বিশ্বাস হলো না রুদ্র। ভরসা করতেও পারল না, তাই ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, বোঝাতে পারবে? বলতে পারবে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না? তোমার বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে। ঘন ঘন মাথা উপর নিচ করলো হৈমি। রুদ্র তীক্ষ্ণ চোখে তাকিয়ে ঝিনুককে বলল, ঝিনুক রিক্সা ডেকে আন। ক্লাব থেকে বেরিয়ে হৈমি আর নয়ন গেল টেইলার্সে। তারা রিক্সায় ওঠার পর রুদ্র গাড়ি স্টার্ট দিল। হৈমির কাজ শেষ হবার পর বাড়ির পথে রিক্সা ঘোরাতেই নয়ন খেয়াল করলো তাদের পেছনে রুদ্রর গাড়ি। হৈমিদের বাড়ি থেকে বেশ দূরেই গাড়ি থামালো রুদ্র। দূর থেকে দেখলো হৈমি, নয়ন দুজনই নেমে বাড়ির ভেতরে ঢুকলো। এ দৃশ্য দেখে স্বস্তি মনে ফিরে গেল। হৈমিকে পৌঁছে দিয়ে নয়নে ফিরে গেল। ঘরে বসে প্রচণ্ড ছটফট করছিল হৈমি। সাহস দেখিয়ে খুব তো বললাম মা ভাইকে বোঝাবে বলবে, কিন্তু যখন সে সাহস করে উঠতে পারছে না, অদ্ভুত এক শক্তি বলে তার সমস্ত সত্তা নির্জীব হয়ে আছে। কি হবে এবার? কি করে বলবে সবটা সবাইকে? হঠাৎ করে কী সব ঘটে গেল তার সঙ্গে। এবার কোন দিকে মোড় নেবে জীবন? রাতের খাবার সময় হামিদা খেয়াল করে মেয়েটা কেমন নির্জীব হয়ে আছে। ধারণা করে নিল আগামীকাল বিয়ে, তাই তার এই নির্জীবতা স্বাভাবিক। খাওয়ার ফাঁকে মাহের আর হামিদার মধ্যে বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা চলল। হৈমিকে কিছু বলা হলে সে শুধু হু হা করে মাথা নাড়িয়ে উত্তর দিল। অতিরিক্ত চুপচাপ ভাব দেখে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে মাহের একবার তার ঘরে এলো। সস্নেহে বোনের মাথায় হাত রেখে বোঝালো অনেক কিছুই। প্রথমে হৈমি মনে মনে তীব্র সাহস জুগিয়েছিল রুদ্র আর তার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু পরবর্তীতে মাহেরের আদর স্নেহে তার সমস্ত সাহস পালিয়ে গেল।
বুকের ভিতর হু হু করে উঠল। এ কী করে ফেলল সে? তার মা ভাই জানলে যে ভীষণ কষ্ট পাবে। আমাদের আশপাশ এমন কিছু মানুষ আছে যারা অতিরিক্ত চিন্তার ফলে রাতে ঘুমাতে পারে না। এই চিন্তা নামক ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ নির্ঘুম রাত কাটায় হিসেব নেই। আবার এমন কিছু মানুষ আছে যাদের অতিরিক্ত চিন্তায় শুধু ঘুম পায়। জীবনের প্রতিটা প্রতিকূল পরিস্থিতি এরা দিব্যি ঘুমিয়ে কাটিয়ে দেয়। এরা মানুষের মধ্যে হৈমীর নামটি গাঢ় করেই আঁকা। তাই তো চিন্তা ভাবনা করতে করতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। রাত 10:30টায় ঘুমানোর মেয়েটার ঘুম ভাঙল একদম সকাল 8টায়, যখন তার মা আর ভাবি মিলে তার না হওয়া বরপক্ষের জন্য রান্নার তোড়জোড় শুরু করেছে। টিশার চাচাদের পক্ষ থেকে বরসহ মোট আসবে 6 জন। 6 জনের রান্না 2 জন মিলে শুরু করলো। মাহের বাকি থাকা টুকটাক বাজার করতে গেছে। হৈমি ঘুম থেকে উঠে ব্রাশ করে জড় বস্তুর মতো বসে রইল বিছানায়। গতকাল যে ভয়াবহ ঘটনাটি সে ঘটিয়েছে তার মনে পড়তে ক্ষণে ক্ষণে সর্বাঙ্গ শিউরে উঠতে লাগলো। চিন্তা করলে আর সময় নষ্ট নয়, এবার সবাইকে সবটা বলতেই হবে। তীব্র সাহস সঞ্চয় করে রুম ছেড়ে বেরিয়ে ভাইকে খুঁজল। সূচনা জানালো নেই, সে নেই, বাজারে গেছে। ঠুস করে সাহস ফুরাতে শুরু করলো তার। কিন্তু না, এবার সাহস ফুরানোর আগেই সবাইকে সবটা বলতে হবে। তা ভাই নেই কি হয়েছে, মা আছে, ভাবি আছে। প্রচণ্ড দ্বিধায় পড়ে রান্নাঘরে ঢুকলো সে। খাবারের গন্ধে পেটের ভেতর ক্ষুধাভাব সৃষ্টি হলো। হামিদা মেয়ের শুকনো মুখ দেখে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে? ভাত দিচ্ছি, খেয়ে নয়নকে ফোন দে। পার্লার তো যাবে না, ও এসেই সাজিয়ে দেবেনি। আম্মু, তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে এসো, এক নিঃশ্বাসে বলে ফেলল হৈমি। হামিদা সূক্ষ্ম নজরে মেয়ের দিকে তাকিয়ে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে গেলেন। ধীরভাবে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মায়ের সূক্ষ্ম দৃষ্টি, ধীর কণ্ঠস্বর শুনে গলা শুকিয়ে গেল। বার কয়েক ঢোক গিলে কথার খেয়েই হারিয়ে ফেলল। বলল, খিদে পেয়েছে। হামিদা আচমকা হেসে ফেলল। বলল, আমিও তো তাই বললাম, তুই পারিসও, আর বড় হলি না। আল্লাহ কবে যে একটু জ্ঞান বুদ্ধি দেবে। আজকের পর একটাই চাও, আমানের সাথে থেকে তোর যেন ওর মতো জ্ঞান হয়, বুদ্ধি বাড়ে। হৈমিকে বইয়ের সাজিয়ে সূচনা নিজের ঘরে এলো। দেখলো উন্মুক্ত বক্ষে গলায় তোয়ালে ঝুলিয়ে বেলকনি থেকে ঘরে প্রবেশ করলো মাহের। সূচনাকে দেখে জিজ্ঞেস করলো, হৈমিকে রেডি করিয়েছেন? মৃদু হেসে সূচনা এগিয়ে এলো বিছানায় বসে লম্বা শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, খুবই সিম্পল সাজ, কিন্তু দেখতে ভীষণ গর্জিয়াস লাগছে। ননদ আমার, মাশাআল্লাহ। থমথমে মুখে সূচনার পাশে বসলো মাহের। বলল, খুব আদরেরও আমার। এত অল্প বয়সে আদরটাকে বিয়ে দিতে হবে ভাবতে পারিনি। মাহেরের কণ্ঠ ভারী লাগলো খুব। সহসা সূচনা তার হাত চেপে ধরল, ভরসার সাথে বলল, চিন্তা করবেন না, হৈমের খুব ভালো হবে দেখবেন। চোখ দুটো ভার হয়ে এলো মাহেরের। মাথা নিচু করে বলল, বোনটা অনেক সহজ সরল সূচনা, চিন্তা এর জন্যই বেশি হচ্ছে। সন্তর্পণে মাহেরের কাঁধে মাথা রাখল সূচনা। বলল, যারা ভালো তাদের সঙ্গে সবসময় ভালোটাই হয় মাহের, আপনি চিন্তা করবেন না। ঘাড় ফিরিয়ে তাকালো মাহের। ঈশ্বর থেসে বলল, মুখটা ক্লান্ত লাগছে আপনার, অনেক বেশি খাটুনি হয়েছে তাই না? মাথা তুলে অকপটে জবাব সূচনার, কই না তো, ঠিক আছি। বাড়িতে একটা আয়োজন হচ্ছে, এটুকু খাটুনি কোনো ব্যাপার না। আচ্ছা, গোসল সেরে নিন, বেশি সময়ও নেই আর। আপনি যাবেন তো? আমি পরে যাই। গলায় ঝুলিয়ে রাখা তোয়ালের দিকে তাকিয়ে বলল সূচনা। মাহের থম মেরে বসে থেকে আচমকায় প্রস্তাব রাখল, চলুন একসঙ্গে যাই। লজ্জায় কুকড়ে গিয়ে তরাক করে উঠে সূচনা দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আপনি যান, আমার আরও কিছু কাজ আছে, সেরে আসি। রুম ছাড়তে তড়িৎ বেগে 2 পা বাড়ালো সে। চট করে উঠে খপ করে সূচনার হাত টেনে ধরল মাহের। বলল, একটা ধৈর্যশীল পার্টনার পেয়েছেন বলে বেশ আয়েশ করে পালাই করতে পারছেন। একটাবার ধরা দিয়ে দেখুন এই পালাই রিভেঞ্জ কীভাবে নেই। এক ঝটকায় হাত ছাড়িয়ে পালিয়ে গেল সূচনা। চাপা স্বরে বলে গেল, এজন্যই ধরা দিচ্ছি না। বিস্মিত হয়ে দরজার পানে তাকিয়ে রইল মাহের। ক্ষণকাল অতিবাহিত হওয়ার পর মাথা চুলকে ঠোঁট কামড়ে আনমনে হেসে ফেলল। বিড়বিড় করে বলল, তো ম্যাডাম, এই ব্যাপার? আচ্ছা, বিষয়টা হৃদয়ে গোপন রেখে দিলাম। হঠাৎ করে বাড়িতে রুদ্রর আগমন। আতঙ্কিত হয়ে পড়ল হামিদা, মাহের দুজনই। রুদ্র খুবই সাবলীল ভঙ্গিতে এসে বসার ঘরে বসল। মাহেরকে জিজ্ঞেস করলো, সূচনা কোথায়? মাহির এগিয়ে এসে জানালো, সূচনা গোসলে গেছে। রুদ্র এরপর প্রশ্ন করলো, আমার বউ কোথায়? ফোন বন্ধ কেন ওর? নিমেষেই পুরো বাড়িতে বজ্রপাত ঘটল। রুদ্র খুবই স্বাভাবিক
শান্ত হয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। অশান্ত হলো মাহের। মায়ের হতভম্ব মুখের দিকে তাকিয়ে সে বলল, রুদ্র স্ট্রিং ক্রিয়েট করবেন না। সহসা উঠে দাঁড়ালো রুদ্র, হাঁক ছেড়ে ডাকলো, হৈমি, হৈমি। ভেতরের ঘরে বসা থাকা হৈমির এ ডাক হাঁক ডাক শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। তড়াক করে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করলো সে। নয়নকে বলল, নয়ন, আমার মাথা ঘোরাচ্ছে, প্লিজ তুই আমাকে ধর। মাহের আজ প্রচণ্ড রেগে গেল। সে কোনো সময় তাদের মেহমানরা এসে পড়বে, যে কোনো সময়, যে করেই হোক তার পূর্বে রুদ্রকে বিদায় করতে হবে। হয়তো সবটা মেনে নিয়ে আত্মীয় হিসেবে পাশে থাকতে হবে। সব ভেবে চিনতে মাহের উচ্চস্বরে সূচনাকে ডাকলো। এই প্রথম মাহেরের এমনটাকে বিচলিত হয়ে ছুটে এলো সূচনা। এসে রুদ্রকে দেখে চিত্ত চমকে উঠল। মাহের প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলল, প্লিজ আপনার ভাইকে বোঝান। রুদ্রর জল শক্ত হয়ে গেল। শক্ত চোখে মাহেরের দিকে তাকিয়ে বলল, বউ নিতে এসেছি, কারো বোঝাবুঝি শুনতে আসেনি। ভাইয়া এসব কি বলছো? সূচনার বিস্মিত মুখের দিকে তাকিয়ে রুদ্র বলল, গতকাল আমাদের বিয়ে হয়ে গিয়েছে সূচনা। যেখানে আমি মরে গেলেও কেউ ওর দ্বিতীয় বিয়ে হতে দিতে পারবে না। সেখানে বেঁচে থাকা অবস্থায় তোরা দ্বিতীয় বিয়ে দিচ্ছিস? মাহের নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে এনে শান্ত গলায় রুদ্রকে বোঝাতে লাগলো। কিন্তু রুদ্র নিজের কথায় অটল। রুদ্র ভাব গতিক বুঝে সূচনা মাহেরকে বলল, দেখুন ভাইয়া, যেমনই হোক সে মিথ্যা বলার মানুষ না। আপনি প্লিজ হৈমির কথাটা একবার শুনুন। কাল থেকে হৈমিকে খেয়াল করছি। আমার মন বলছে ভাইয়ার কথাটা সত্যি। সূচনার কথা শুনে হামিদা ছুটে গেল মেয়ের ঘরে। এক প্রকার হামলে পড়ল মেয়ের উপর। চিৎকার চেঁচামেচি করে একের পর এক জিজ্ঞেস করতে লাগলো। ভয়ে ঘাবড়ে গিয়ে হৈমি গতকালের বিষয়টা অস্বীকার করে নিল। দরজার বাইরে হৈমির কথা শুনে স্বস্তি পেল মাহের। ফিরে গিয়ে রুদ্রকে কঠিন স্বরে হৈমির অস্বীকার কথা জানালো। বলল, এবার প্লিজ আর ঝামেলা করবেন না, আমাদের আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করবেন না। নিজের বোনের কথা ভাবুন। আপনার বাড়াবাড়ি যদি না থামে তাহলে আমাকে আমার ভদ্রতা ভুলে যেতে হবে। আপনার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হতে হবে। মনে রাখবেন, আমার সঙ্গে আজ সূচনাও জড়িয়ে। স্ত্রী হিসেবে সে নিশ্চয়ই আমার কথার অবাধ্য হবে না। মেজাজ বিগড়ে গেল রুদ্র। দাঁতে দাঁত চেপে মাহেরকে কিছু বলতে উদ্যত হয়েও সূচনা চোখের পানি দেখে দমে গেল। কাউকে তোয়াক্কা না করে বড় বড় পা ফেলে ছুটে গেল হৈমির রুমে। রুদ্রকে ঝড়ের গতিতে রুমে প্রবেশ করতে দেখেই হৈমির শ্বাস বন্ধ হয়ে গেল। রুদ্র সরাসরি ওর সামনে গিয়ে রক্তিম চোখে তাকিয়ে ক্রোধের চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার সঙ্গে বোঝাপড়া আমি পরে করব। বিয়ে যখন করেছি, বউ যখন হয়েছ, প্রাইভেটলি অবশ্যই বোঝাপড়া হবে। এই অবজ্ঞার চরম মূল্য দিতে হবে তোমায়। সো বি প্রিপেয়ার্ড সুইটহার্ট। এবার তোমার মিথ্যাবাদীর প্রমাণ দিই, কেমন? দরজার বাইরে এসে উপস্থিত মাহের সূচনা হামিদাকে দেখে ফোন করলো ঝিনুককে। মিনিট দেড়েক পরে ফাইল ভর্তি কাগজ নিয়ে ঝিনুক এলো। রৌদ্র এবার বেশ উঁচু গলায় বলল, ঝিনুক, রেজিস্ট্রি পেপারগুলো দেখাও। ঝিনুক এসে একে একে দেখালো মাহেরকে। সবটা দেখে দাঁড়িয়ে থাকা মাহের শরীর ছেড়ে বসে পড়ল। হামিদা মুখে আঁচল চেপে উচ্চ স্বরে কেঁদে দিল। রৌদ্র চুপ থাকলো না। কাগজপত্র দেখানো শেষে গতকালের বিয়ের সম্পূর্ণ ভিডিও দেখালো মাহের সূচনাকে। পুরো বাড়ি স্তব্ধ। এই স্তব্ধতাকে কাটিয়ে মাহের পকেট থেকে ফোন বের করলো। আমানের বাবার নাম্বারে কল করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে নিজের দুর্ভাগ্যকে মেনে নিয়ে সর্বসম্মুখে হামিদা হৈমির গালে কষিয়ে একটা থাপ্পড় দিল। ঢুকরে উঠল হৈমি। হামিদা ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, অনেক বড় হয়ে গেছিস, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারিস? যা, তোর স্বামী এসেছে, তোকে নিয়েতে চলে যা। আচম্বিক হামিদার পা দুটো জড়িয়ে ধরল হৈমি। হেঁচকি তুলে কেঁদে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও আম্মু, আমি যাব না। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে যাব না। পা ঝাড়া দিয়ে হামিদা বলল, কে তোর মা? আমার তো কোনো মেয়ে নেই। আমার মেয়ে তো মরে গেছে। যাকে 9 মাস গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, সে আজ থেকে আমার কাছে মৃত। কথাগুলো বলেই হামিদা সূচনাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, যদি আমার ছেলের সংসার করার ইচ্ছে থাকে তোমার ভাইকে বলো তার বউকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যেতে। করুণ চোখে সূচনা রুদ্রর দিকে তাকালো। রুদ্র সূচনাকে বলল, ওকে নিয়ে আয়, আর তুইও আমার সঙ্গে যাবি। ভাইয়া প্লিজ, তুমি পাগলামি করো না, মা রেগে আছে। মাহের আসুক, তুমি শান্ত হও। মাহের এসে তার মায়ের বক্তব্য শুনে সূচনাকে বলল, আপনি হৈমিকে নিয়ে আসুন। সূচনা অবাক হলো। সে অন্তত মাহের থেকে এই আচরণ আশা করেনি। তার অবাক দৃষ্টি দেখে মাহের বলল, ভুল করেছি, শাস্তি পেতেই হবে। কারণ মাকে বোঝানোর সাধ্য আমার আজ নেই। কেন নেই এই উত্তর সেদিন পাবেন, যেদিন আপনি মা হবেন।
আমার মাকে ভুল বোঝার আগে মনে রাখবেন, বাবার মৃত্যুর পর তার বেঁচে থাকার অবলম্বনী ছিলাম আমি আর আমার বোন। মাহেরের কথায় হৈমিকে নিয়ে এলো সূচনা। মাহের হৈমির মাথায় হাত রেখে বলল, বোন রে, ভালো থাকিস। আর কিছু বলতে পারলো না মাহের, ঠোঁট কামড়ে কান্না আটকে ঘরে চলে গেল। হৈমি বিধ্বস্ত মুখে সূচনাকে বলল, আমি যাব না। সূচনা বলল, সব ঠিক হয়ে যাবে হৈমি, তুমি ভাইয়ার সঙ্গে যাও। হঠাৎ করে রুদ্র হৈমির হাত চেপে ধরল। সূচনাকে বলল, তুই মাহেরকে সামলা, একে আমি দেখে নেব। বলেই হিড় হিড় করে টানতে টানতে বেরিয়ে গেল রুদ্র। নয়ন হতবুদ্ধিশূন্য হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে ভীষণ অপরাধী অনুভব করল সে। আর 1 মিনিট এখানে নয়, এক্ষুনি চলে যেতে হবে। সূচনা যখন ঘরে এলো, দেখল মাহের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে। স্বামীর এমন অবস্থা থেকে বুকের ভেতরটা চিনচিন করে উঠল তার। ধীর পায়ে এগিয়ে এসে নিজ শব্দে পাশে বসল। কাঁধে হাত রেখে ভীষণ ক্ষীরস্বরে বলল, মাহের, আপনি শান্ত হন, শান্ত হন। আমি জানি ভাইয়া উদ্যত স্বভাবের, কিন্তু অমানুষ নয়, তার মধ্যেও ভালোবাসা আছে, মায়া আছে। হৈমি কোনো ক্ষতিকারণ মেডিসিন সেবন করেনি যে এভাবে ভেঙে পড়বেন। প্লিজ মাহের, প্লিজ। অকস্মাৎ সূচনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল মাহের। সূচনাও চমকে উঠে শক্ত করে জড়িয়ে ধরল। বারবার করে বলতে লাগলো, প্লিজ শান্ত হন, প্লিজ। হৈমিকে গাড়িতে বসে দিয়ে হঠাৎ আবার টেনে উঠালো রুদ্র। ভয় ভয় চোখে হৈমি তাকালো রুদ্রর কঠিন মুখের দিকে। রুদ্র তার রক্তিম দৃষ্টি জোড়া তীক্ষ্ণ করে হৈমির ডান গালটা নিরীক্ষণ করলো। স্পষ্ট দেখতে পেল লালচে দাগগুলো, যা তার ক্রোধের মাত্রা দ্বিগুণ করে দিল। হৈমির বাহু চেপে রাখা হাতটা আরো শক্ত হলো। ব্যথায় অসহনীয় হয়ে উঠল হৈমি। রুদ্র ক্রোধী স্বরে বলল, কাল যদি ভুলটা না করতাম, আজ এটা দেখতে হতো না। বলে এক প্রকার ছুঁড়ে ফেলল হৈমিকে। মেয়েটা ভয়ের তাড়নায় জড়সড় হয়ে বসে রইল। ডোর লক করার পূর্বে রুদ্র আবারও বলল, আশা করি এই থাপ্পড়টা জন্মের মতো এবারই স্বাদ মিটিয়ে দিয়েছে। রুদ্র কখনো মায়ের ভালোবাসা পায়নি। মাদের নিয়ে মসৃণ কোনো অনুভূতি তার মধ্যে কাজ করে না। তাই তো হামিদার দেওয়া থাপ্পড়টাকে সে অপমান, আঘাত হিসেবে ধরে নিল। অথচ হৈমি জানে কতটা তীব্র কষ্ট নিয়ে তার মা তার গায়ে হাত তুলেছে। বাড়ির পথে স্টার্ট করলেও বাড়ি যাওয়া হলো না, কারণ মাঝপথেই দাদিন কল করে রুদ্রকে জানায়, যে বাড়িতে তাদের মেয়ে দিয়েছে সে বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ করে সে বাড়ির মেয়েকে বিয়ে করা তার উচিত হয়নি। যে পর্যন্ত সূচনার শাশুড়ি হাসি মুখে বিয়ে মেনে নেবেন না, রুদ্রকে মেয়ের জামাই হিসেবে গ্রহণ করবেন না, সে পর্যন্ত যেন শেখ বাড়ি না ফেরে। যদি ফেরে, তৎক্ষণাৎ গৃহত্যাগী হবেন সে। তাই যেন ভালোই মাহের আর হামিদার কাছে ক্ষমা চেয়ে মাথা নত করে তাদের সন্তুষ্টি নিয়ে তাদের মেয়েকে শেখ বাড়ি নিয়ে আসে। দাদিনের এসব কথায় ঘাটতেরা রুদ্র কান দিল না। ক্ষমা চাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ সে ভুল করেনি। যদি ভুল কেউ করে থাকে, করেছে মাহের আর তার মা। গোপনে হৈমির বিয়ে ঠিক করে চরম অন্যায় করেছে তারা, যার শাস্তি সে তাদের দিয়েছে। টাঙ্গাইল বাসস্ট্যান্ডে পনির আর ঝিনুক দাঁড়িয়েছিল। রুদ্রর গাড়ি এসে তাদের সামনে দাঁড়ালো, থামলো। ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এলো সে। ঝিনুক গিয়ে বসলো ড্রাইভিং সিটে। পনির আর তার বাম পাশে বসলো। রুদ্র পেছনের ডোর খোলে বধূ সাজে কাচুমুচু হয়ে বসা হৈমির দিকে তাকালো। ধীরে সুস্থে গিয়ে বসলো তার পাশে। সাদা লাল সংমিশ্রণের বেনারসি পরিহিত হৈমিকে দেখে মেজাজটা কিছুটা শান্ত হলো। বধূরূপের করুণ মুখশ্রীতে আরও একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ভরাট গলায় বলল, কি দুর্ভাগ্য আমার, একটা মিথ্যাবাদীর সঙ্গে সারা জীবন কাটাতে হবে। কথাটা বলে হঠাৎ চমকে উঠল সে। নিমিষে মেজাজ ক্ষিপ্ত হলো। রক্তিম চোখ দুটো গরম করে দাঁতে দাঁত চেপে বললে, মা ভাইকে বোঝাবে, কিন্তু বোঝাওনি। একজনকে বিয়ে করে একজনের জন্য হয়ে আরেকজনের বউ সেজেছ। কার জন্য সেজেছ? আমাদের বিয়েটা কাল হয়েছে, রাইট? তাহলে আজ সাজ কেন? হোয়াই নেবার, এটা মেনে নেওয়া যায় না। কথাগুলো বলতে বলতে হৈমির বাহু চেপে ধরে কাছে টেনে আনলো। এক এক করে ওর পরিহিত সকল গয়নাও খুলতে শুরু করলো। গয়না খোলা শেষে পুরুষালী শক্ত হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁট লাগানো লিপস্টিক মুছতে লাগলো। হৈমিকে কিছু বলার সুযোগও দিল না, নিজের মতো সাজ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর পকেট থেকে টিস্যু বের করে হাতে লাগা লিপস্টিক মুছে চোখের কাজল মুছতে উদ্যত হলো। হৈমি নড়ে চড়ে রেগে মেগে অস্বাভাবিকভাবে শ্বাস নিল। রুদ্র বিরক্ত হয়ে বলল, এ পর্যন্ত ঠিক আছে, শাড়িটা বাসায় গিয়ে খুলব।